নমস্কার, আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, বিশেষত অডিও ক্লাস এটি, যেটি ওয়েস্ট বেঙ্গল SLST জিওগ্রাফি ইন্টারভিউয়ের জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, এইরকম আপনাকে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউ বোর্ডে যে আপনার পছন্দের 4টি ব্রাঞ্চের নাম বলুন জিওগ্রাফিতে। মনে করুন আপনি বললেন জিওটেকটনিক্স, জিওগ্রাফিক্যাল থটস, ক্লাইমেটোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। সেক্ষেত্রে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে একটা করে কিন্তু ডেমো ক্লাস আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে। আর সেই রিলেটেড সমস্ত ধরনের কোয়েশ্চেন যেগুলো আসতে পারে তার জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে হতে পারে। আমরা যেমন রিটেন এক্সামে যেরকম 55 নম্বরে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জানতে পেরেছি যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তারপর সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ কোনটি, এরকম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন কিন্তু খুব কম করা হবে, একটি দুটি করা হবে। বিশেষত আপনার অ্যানালিটিক্যাল পাওয়ার, আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কীরকম সেটা বোঝার চেষ্টাই কিন্তু করা হবে। তাই আমাদের ইন্টারভিউর জন্য সেই রকমভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। মনে করুন আপনি বললেন আপনার ফেভারিট একটি টপিকের মধ্যে জিওটেকটনিক্স পড়ছে, তাহলে আপনাকে কিভাবে প্রশ্ন করা যেতে পারে সেইগুলো আমরা সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন, আপনি বললেন যে জিওটেকটনিক্স আপনার একটি পছন্দের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তাহলে জিওটেকটনিক্সের সবচেয়ে মৌলিক যে বিষয়টি হলো সেটা হলো পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের বিভাজন। আপনি কিভাবে এই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক একে কিভাবে আলাদা করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, মহাদেশীয় ভূত্বক হলো হালকা, এর পুরুত্ব অনেক বেশি এবং এটি গ্রানাইটিক। আর মহাসাগরীয় ভূত্বক হলো ভারী, এর পুরুত্ব কম আর এটা ব্যাসাল্টিক। এদের মৌলিক পার্থক্যই কিন্তু ঘনত্বের পার্থক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এইভাবে করা যেতে পারে, আপনি ঘনত্বের পার্থক্যের কথা বললেন, কিন্তু পৃথিবী জন্মের সময় তো সমস্ত পদার্থ গলিত অবস্থায় ছিল, তাহলে ভারী উপাদান কেন্দ্রে এবং হালকা উপাদান উপরে, এটা কিভাবে উঠে এলো? এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কীরকম দেবেন আপনি? আমরা এইভাবে উত্তর দিতে পারি, এই প্রক্রিয়াটির নাম হলো ডিফারেন্সিয়েশন বা বিভাজন। যখন পৃথিবী গলিত অবস্থায় ছিল তখন অভিকর্ষজ বা গ্র্যাভিটেশনাল পুলের প্রভাবে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট ঘটে। বিভিন্ন ভারী এবং ঘনত্বযুক্ত উপাদান যেমন লোহা, নিকেল, এগুলো কেন্দ্রের দিকে নেমে যায় এবং অপেক্ষাকৃত হালকা কম ঘনত্বযুক্ত পদার্থ যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম, এগুলি উপরে ভাসতে শুরু করে। এটা অনেকটা দুধ থেকে মাখন বা সর আলাদা হওয়ার প্রক্রিয়ার মতো। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি একটি অঞ্চলে আছেন যেখানে একটি মহাসাগরীয় প্লেট একটি মহাদেশীয় প্লেটের নিচে অধোগমন করছে বা সাবডাক্ট করছে। সেক্ষেত্রে ভূপ্রকৃতির উপর কী কী শর্ট টার্ম এবং লং টার্ম কী কী প্রভাবের পূর্বাভাস আপনি দেবেন? এইভাবে আমরা উত্তর দিতে পারি, আমি সেখানে তীব্র ভূমিকম্প এবং উপকূলীয় অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখতে পাবো। সমুদ্রের উপকূলে গভীর সমুদ্র খাতের সৃষ্টি হবে। এটা হলো শর্ট টার্ম এর প্রভাব। আর লং টার্ম বা দীর্ঘমেয়াদী প্রভাব কীরকম হতে পারে? কোটি কোটি বছর ধরে এই অঞ্চলে মহাসাগরীয় প্লেট গলে ম্যাগমা তৈরি করবে, যা মহাদেশীয় প্লেটের প্রান্ত বরাবর উপরে উঠে এসে আগ্নেয় প্রকৃতির ভঙ্গিল পর্বতমালা যেমন আন্দিজ বা রকি এরকম পর্বতমালা গঠন করবে। উপকূলীয় অঞ্চলের ভূতাত্ত্বিক কাঠামো স্থায়ীভাবে বদলে যাবে। আচ্ছা, এরপর পরবর্তী প্রশ্ন এইভাবে করা যেতে পারে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে। আপনি পর্বত সৃষ্টির কথা বললেন, টেকটনিক প্রক্রিয়া যেমন হিমালয় তৈরি করছে, তেমনি অন্যদিকে জলবায়ু এবং নদী সেই পর্বতকে ক্ষয় করে চলেছে। তাহলে হিমালয়ের সর্বোচ্চ শিখরের উচ্চতা কি ভবিষ্যতে কমতে থাকবে, নাকি তার আপলিফটমেন্ট ঘটবে, নাকি স্থিতাবস্থা বজায় থাকবে, ইকুইলিব্রিয়াম? আপনার কি মনে হয়? আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, এটি একটি ডাইনামিক ব্যালেন্সের প্রশ্ন। ক্ষয় প্রক্রিয়া বা ইরোশন উচ্চতা কমায় অবশ্যই, কিন্তু যতক্ষণ ভারতীয় প্লেট সক্রিয়ভাবে ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে
ততক্ষণ উত্থান প্রক্রিয়া বা আপলিফমেন্টও চলতে থাকবে। আমার মতে এই অঞ্চলে সম্পূর্ণ স্থিতাবস্থা আসবে না, বরং ক্ষয় এবং উত্থান প্রক্রিয়ার মধ্যে একটি স্থিতিশীল হার বা স্টেডি স্টেট বজায় থাকবে। যদি প্লেটের চলন বন্ধ হয়ে যায় তখন ক্ষয় প্রক্রিয়া কিন্তু অবশেষে পর্বতটাকে সমতলে পরিণত করে দেবে। যেহেতু চলন বন্ধ হয়নি তাই ভবিষ্যতে উচ্চতা কমে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, আপনি জানেন যে হিমালয় একটি সক্রিয় টেকটনিক জোন। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব যদি আপনার হাতে পড়ে, আপনি কিভাবে সেখানে জিও টেকটনিক্সের জ্ঞান ব্যবহার করবেন প্ল্যানিংয়ের ক্ষেত্রে? এভাবে আমরা উত্তর দিতে পারি। আমি 3টি উপায়ে জিও টেকটনিক্সের জ্ঞান ব্যবহার করব। প্রথমত জোনেশন, বেনিয়ম জোনের ডেটা এবং প্রাচীন ফল্ট লাইন ব্যবহার করে সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে জোন 5 বা জোন 4 এই হিসাবে চিহ্নিত করব। সেখানে কাঠামো নির্মাণ নীতি তৈরি করব। এই জোনগুলিতে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিতে নির্মাণ নীতি মানে ভূমিকম্প সহনশীল বা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট নির্মাণ নীতি বাধ্যতামূলক করব, যে কাঠের বাড়ি নির্মাণ বা হালকা বস্তু দিয়ে বাড়িঘর নির্মাণ, এবং ঢালু অঞ্চলে যে বড় বড় বাঁধ এবং ব্যাপক নগরায়ন এটাকে নিষিদ্ধ করব। আর কি করা যেতে পারে? সতর্কীকরণকে অন্তর্ভুক্ত করব। স্কুলের পাঠ্যক্রমে প্লেট টেকটনিক্সের ভূমিকা এবং ভূমিকম্পের ঝুঁকি অন্তর্ভুক্ত করব, যাতে সাধারণ মানুষ দুর্যোগ সম্পর্কে সচেতন হয়। আচ্ছা, আমরা জানি কনভেকশন কারেন্ট প্লেট সঞ্চালনের কারণ, কিন্তু বর্তমানে কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে এই স্রোতটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এর চেয়ে বরং স্ল্যাব পুল এবং রিজ পুল এটাই হলো প্রধান চালিকা শক্তি প্লেটের জন্য। এই তর্কের পক্ষে বা বিপক্ষে আপনি কি বলবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি। আমি মনে করি স্ল্যাব পুল হলো সবচেয়ে প্রভাবশালী শক্তি, কারণ সাবডাকশন অঞ্চলে প্লেট যখন গুরুমণ্ডলে বা ম্যান্টেলে ডুবে যেতে থাকে তখন তার নিজের ওজন এবং ঘনত্বের কারণে প্লেটটির বাকি অংশকেও টেনে নিয়ে যায়। এটি একটি টান শক্তি। কনভেকশন কারেন্ট অবশ্যই গতি শুরু করে, কিন্তু প্লেটের যে গতির হারটা বজায় রাখা এবং এই টানের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা, এর জন্য কিন্তু এই স্ল্যাব পুল সবচেয়ে বেশি দায়ী। এটা কিন্তু কনভেকশন স্রোতের চেয়েও বেশি শক্তিশালী। পরবর্তী প্রশ্ন এইভাবে করা যেতে পারে, প্লেট টেকটনিক্স আমাদের মহাদেশগুলির বর্তমান অবস্থান দিয়েছে। যদি ধরে নেওয়া হয় প্রায় 300 মিলিয়ন বছর আগে সমস্ত মহাদেশ একত্রে প্যানজিয়া তৈরি করেছিল, তবে আপনি কি মনে করেন ভবিষ্যতে মহাদেশগুলি আবার একত্রিত হয়ে আরেকটি সুপার কন্টিনেন্ট তৈরি করতে পারে? বা এর নাম তাহলে কি হতে পারে সেই সুপার কন্টিনেন্টের? আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভূতাত্ত্বিকভাবে এটি সম্ভব নয়। প্লেট সঞ্চালন বা প্লেট টেকটনিক কিন্তু একটি চক্রাকার প্রক্রিয়া, যেটাকে উইলসন সাইকেল বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা মডেলিং করে দেখিয়েছেন উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া সেটা পশ্চিমে সরে যাচ্ছে, দিয়ে প্রশান্ত মহাসাগরকে সংকুচিত করে কিন্তু ভবিষ্যতে মিলিত হয়ে যেতে পারে। আর ভবিষ্যতের এই সুপার কন্টিনেন্টটির নাম দেওয়া যেতে পারে অ্যামেজিয়া। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কয়েকশো মিলিয়ন বছর সময় লাগবে। এটি জিওটেকটনিক্সের চরম পর্যায়। বন্ধুরা, এইভাবে আমরা দেখলাম কিভাবে একটি রিয়েল ইন্টারভিউতে জিওটেকটনিক্সের মতো বিষয়কে ধারণাগত গভীরতা, বাস্তব প্রয়োগ এবং বিশ্লেষণাত্মক যুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়। পরবর্তী আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।